আহ প্রথমেই আহ দুই বিশিষ্ট অতিথিকে নমস্কার আমার। দুজনেই আমার দাদার মতো। আহ বিশ্বনাথ চক্রবর্তী, অধ্যাপক বিশ্বনাথ চক্রবর্তী এবং অধ্যাপক শুভময় মৈত্র। হ্যাঁ, মানে সৌমিক, তুমি যে ল্যাজ বিশিষ্ট বলনি আমাদের, এইটা একটা খুব গুরুত্বপূর্ণ বিষয়। শুধু বিশিষ্ট বলেই ছেড়ে দিয়েছো। না না, রাজ বিশিষ্ট কেন বলবো? বিষয় সেটা হচ্ছে যে এই ভোট আসছে আমাদের এবং চারিদিকে আমরা একটা আলোচনা শুনতে পাচ্ছি যে ভোটের এই আসন্ন ভোটে একটা আহ, চিন্তা আছে যে হিংসাবিহীন ভোট হবে কিনা, এবং যে নিকটবর্তী অতীত তাতে আমরা দেখেছি যে ভোটের দিনের হিংসা এবং ভোট পরবর্তী হিংসা দুটোই মাত্রা ছাড়িয়েছিল। তো এখানে আমরা আজকে একটু দেখার চেষ্টা করব যে বিগত দিনে বেশ কিছু আগে থেকে পশ্চিমবঙ্গে মানুষ স্বতঃস্ফূর্তভাবে ভোট দিতে পারতো কিনা, বা এরকম ভাবে হিংসাবিহীন ভোট কি পশ্চিমবঙ্গে কখনো হয়নি। তো আলোকপাত করবেন আমার দুই বিশিষ্ট অতিথি, শুভময় মৈত্র এবং বিশ্বনাথ দা। তো আমি বিশ্বনাথ দাকে দিয়ে শুরু করবো। বিশ্বনাথ দা, অসংখ্য ধন্যবাদ। তুমি যদি একটু এই বিষয়টার উপর আলোকপাত করো। দেখো সৌমিক, আমার মনে হয় নিরাশার জায়গায়, চারিদিকে যখন নিরাশার কথা, এবং আমাদের সত্যি লাস্ট অন্তত 30 বছরের অভিজ্ঞতা তো সত্যি খুব খারাপ। ভোট মানেই হিংসা, ভোট মানেই নরবলি, ভোট মানেই জবরদখল, ভোট মানেই বুথ থেকে এজেন্টকে বের করে দেওয়া, ভোট মানেই গতকাল তুমি দেখেছো যে বাসন্তীতে যে চড়াও হচ্ছে কিভাবে একদল আরেক দলের বিরুদ্ধে। ঠিক। মানে এই ছবি দেখতে দেখতে ক্লান্ত আমরা। তো আমি অসংখ্য ধন্যবাদ জানাবো তোমাকে যে এই মরুভূমির মধ্যেও দু একটা ওয়েসিস বা মরুদ্যান যে পশ্চিমবাংলায় ছিল, যে সংস্কৃতিটাকে যদি আমরা বহন করে নিয়ে যেতে পারতাম, তাহলে হয়তো আজকের এই দিন দেখতে হতো না। আমি দুটো নির্বাচনকে নিয়ে বলবো, খুব বেশি 50-60-এর দশকে আমি যাব না। আমি 77-এর একটা নির্বাচন, যেটা খুব সাইলেন্টলি এ রাজ্যে পরিবর্তন এসেছিল। পরিবর্তন এসেছিল কংগ্রেস সরকারের থেকে ইমার্জেন্সির পরে, যখন দিল্লিতে জনতা সরকার তৈরি হলো, তারপরে কার্যত বামফ্রন্ট সরকার যে গড়ে উঠেছিল 77-এর নির্বাচন, সেই নির্বাচনে অধিকাংশ গ্রামীণ সিটগুলোতে বামফ্রন্ট কিন্তু বুথে এজেন্ট বসাতে পারেনি। কিন্তু তারপরেও বামফ্রন্টের এই অভিযোগ একবারের জন্য করার সুযোগ ছিল না যে ভোট লুট হয়ে গেছে বা ভোট চুরি হয়ে গেছে। তোমাকে একটুখানি ইন্টারেস্টিংলি বলি, জনতা দলের সরকার সেই সময় উঠে এসছে, দিল্লিতে ক্ষমতায় আসছে। এরা যে জনতা দলে যারা নেতৃত্ব দিচ্ছেন, তারা মানে তাদের সাথে জ্যোতি বসু চেষ্টা করেও নেগোসিয়েট করতে পারছেন না। 50টা, শেষ পর্যন্ত 50টা আসন চেয়েছিল বামফ্রন্টের তরফ থেকে, যে ভাই আমাদের 50টা আসন দাও, তাতেই আমরা খুশি, আমরা জোটবদ্ধভাবে দিল্লিতে আছি, কলকাতাতেও থাকি। কিন্তু তখন জনতা দলে যারা নেতৃত্ব দিচ্ছিলেন, তারা এতটাই আত্মবিশ্বাসী ছিলেন যে বামেদের আবার 50টা আসন দেওয়ার কি আছে। অত্যন্ত দুঃখের সাথে বাম নেতৃত্ব সেই জোট ভাঙা, এবং তারপরে তারা নিজেদের মধ্যে আসন বন্টন করে, তখনও সিপিআই আসেনি, বাদবাকি দলগুলোকে সঙ্গে নিয়ে যে নির্বাচন করেছিল, তাতে 36 দফা কর্মসূচির কথা ঘোষণা করেছিল। তার মধ্যে পঞ্চায়েত গঠনের কথাটা তারা বলেছিল আমরা যদি ক্ষমতায় আসি, তাহলে ভূমিহীন কৃষকদের জমি বন্টন করব, আর আমরা বর্গাদার যারা আছেন তাদের অধিকার প্রতিষ্ঠা করব, এবং ক্ষমতার বিকেন্দ্রীকরণ করে ক্ষমতাটাকে এই রাইটার্স বিল্ডিং থেকে জেলার থেকে ব্লক থেকে গ্রাম স্তরে নিয়ে যাব, মানে ত্রিস্তরীয় পঞ্চায়েত ব্যবস্থা, স্তর পঞ্চায়েত ব্যবস্থা। এবং এই বামফ্রন্ট একেবারে শেষ লগ্নে তুমি জানো লড়াই করেছে সবগুলো আসনে, এবং বামফ্রন্টের কোনো নেতা বিশ্বাস করেনি যে তারা ক্ষমতায় আসতে পারে। এবং 77-এর যখন ফলাফল বেরোয়, সারা রাজ্য জুড়ে সর্বত্র
বামফ্রন্টের জয় জয়কার, 2/3 মেজরিটি শুধু নয়, সিপিআইএম একাই 187টা আসন পেয়েছিল। এবং সেই নির্বাচনে বামফ্রন্টের বড় বড় সমস্ত নেতৃত্ব তারা প্রায় অবিশ্বাসের চোখে দেখেছিল যে সাইলেন্টলি কি করে মানুষ পরিবর্তন করে, এবং প্রায় রক্তপাতহীনভাবে সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের মাধ্যমে একটা নির্বাচনের পালাবদল যে সম্ভব, এবং সেখানে কোনো অঙ্ক মানে কাজ করেনি, মানুষের অঙ্কই একমাত্র কাজ করেছে। সেখানে কোনো কারসাজির অভিযোগ আসেনি, সেখানে কোনো সংগঠনের দাপাদাপি আসেনি, কেন্দ্রের পুলিশ দিয়ে নির্বাচন করতে হয়নি, হোমগার্ড দিয়ে নির্বাচন হয়েছে। তখন তুমি জানো যে থানায় থানায় হোমগার্ড নিয়োগ হতো এবং তাদের 10 দিনের ট্রেনিং দেওয়া হতো এবং লাঠি দিয়ে পাঠানো হতো। আমি নিজে লাঠিধারী ব্যাচ হোমগার্ড হয়েছি একাধিকবার, যেহেতু আমার আর্থিক অবস্থা খারাপ ছিল। ময়নাগুড়ি থানাতে আমি এই কাজটা করতাম। না, 77-এ এই অভিজ্ঞতা বিশ্বনাথ দা আমার হয়নি, তার কারণ আমি তার অনেকটা পরেই পৃথিবীতে এসেছি। হ্যাঁ, কিন্তু আমি যেটা বলতে চাইছি যে 77-এর নির্বাচনটা একটা যে ব্যাপক প্রচার ছাড়া, আইপ্যাকের মতন টিম ছাড়াও বা বিপুল মানি পাওয়ার মাসল পাওয়ার ছাড়াও যে একটা পরিবর্তন হয় এবং মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের মাধ্যমে পরিবর্তন হয়, সেটা 77 সালের নির্বাচন দেখিয়ে দিয়েছিল। এবং সেই নির্বাচনে একটা জিনিস একটু বলি, সেটা হলো যে বামের একটা কাজ করতে পেরেছিল, ওই যে 36 দফা কর্মসূচি, ওটা না কার্যত লিফলেটের মাধ্যমে বা পোস্টার ব্যানারের মাধ্যমে প্রচারে আনতে পেরেছিল যে ভাই আমরা ক্ষমতায় আসলে এই এই কাজগুলো করব। এই বার্তাটা মানুষ দিতে পেরেছিল। আরেকটা জিনিস হলো যে তার আগে 72 থেকে 77-এর পাড়ায় পাড়ায় যে অভিজ্ঞতা মানুষের হয়েছিল, তারও আগে নকশালদের যে আন্দোলন, তাতে হিংসা, সব মিলে মানুষ একটু তিতিবিরক্তও ছিল। আর জনতা দলের যারা নেতৃত্ব ছিলেন তাদের মাটির সাথে খুব একটা সংযোগ ছিল না। মানুষ পরিবর্তন চেয়েছিল 77-এ, সেই কনটেক্সটেই তারা নেতা বা এমএলএ এমপি হয়ে গেছিলেন, ফলে তারাও খুব একটা অ্যাসেস করতে পারেনি। এটা যদি একটা জায়গা হয়, আমি আচ্ছা শুভময় কিছু বলতে চাইছে। আমি একটা ছোট্ট জিনিস বলে নি শুভময় দা, দাদুর মুখে শোনা যে এই হ্যান্ডবিল তুমি বলছিলে না, পোস্টার হ্যান্ডবিল, এগুলো মানে সেই সময়ও না বিলাসিতা। গ্রামের দিকে তখন খবরের কাগজের ওপরে আলতা দিয়ে পোস্টার লেখা হয়েছিল এবং সেই পোস্টার গ্রামের মাটির বাড়িতে মারা হয়েছিল। ঠিক। হ্যাঁ, মানে মূল বক্তব্যটা হচ্ছে যে এই আলোচনাটার আজকে যে বা রাতের আড্ডাটার আর কি, এটার মূল বিষয়টা হচ্ছে, সেদিন আমি বিশ্বনাথ দাকে গাড়িতে আস্তে আস্তে আমি বেশ তর্কই করছিলাম যে আমাদের পশ্চিমবঙ্গের ভালো কিছু আছে কিনা আর কি। যেমন আমার কাছে একটা উদাহরণ, তো 2011-এ তৃণমূল কংগ্রেস যখন ক্ষমতায় আসে তখন তো তাদের আইপ্যাক ছিল না, তারা তো এমনি এসছে। বা 2019-এ বিজেপি যে দুর্দান্ত ফল করে, ক্যাওস হয়েছিল, হিংসা হয়েছিল, কিন্তু তাদের তো ভালো ফল হয়েছিল। তারা তো নিশ্চয়ই বুথ টুথ দখল করে বিজেপি ভালো ফল করেনি, ফলে কিছু কিছু ক্ষেত্রে তারা ভালো ফল পেয়েছে, মানে মানুষ হিংসার বিরুদ্ধেও লড়াই করে। ফলে বামফ্রন্টের 77 যেমন দুর্দান্ত, তফাৎ একটা আছে। তফাৎটা এই, 2014-তে বিজেপি যখন ক্ষমতায় আসে তখন আইপ্যাকের মতন একটা সংস্থা নরেন্দ্র মোদীর পেছনে আছে, কর্পোরেট পুরো টাকা নিয়ে থলি নিয়ে মানে নরেন্দ্র মোদীকে প্রধানমন্ত্রী বানাবেই, এইটা আছে। আর 2011 সালে মানে কেন্দ্রীয় বাহিনী মুড়ে দিয়েছিল পশ্চিমবাংলায়। 11 সালে ব্যতিক্রমী নির্বাচন সোনিয়া গান্ধী হস্তক্ষেপে হয়েছিল। ফলে আমি বলছি সেই নির্বাচন যেখানে কেন্দ্রীয় বাহিনীর দাপাদাপি নেই, অস্ত্রের ঝঞ্ঝানি নেই, মানে সাধারণ মানে গ্রামের ছেলেরা হোমগার্ডের দায়িত্ব পালন করেছে, সেই হোমগার্ড স্বেচ্ছাসেবকদের দিয়ে একটা রক্তপাতহীন পরিবর্তন হয়ে গেল। সেই জায়গাটার থেকে আমি বলছি 77 বিশ্বনাথ দা আমি তো চোখে দেখিনি, আগেই বললাম, কিন্তু আমাকে একটা জিনিস বলো, তখন তো কংগ্রেসেরও মানে আর কি দুরন্ত প্রতাপ। তো না, কংগ্রেস তখন না, তার আগে ন্যাশনাল ইমার্জেন্সি হয়ে গেছে, কংগ্রেসের মরাল ডাউন হয়ে গেছে, এবং মানে যখন কেন্দ্রের থেকে ক্ষমতা হারিয়ে ফেলে তারপরে তো নির্বাচনটা হয়েছে। ফলে কংগ্রেস তখন এবং স্প্লিট হয়ে গেছে কংগ্রেস। আচ্ছা,
ফলে সব মিলে কংগ্রেস তখন তখন দুর্বল পজিশন। বিধ্বস্ত অবস্থা। আমি আমি এখানটাই যেটা মূলত বলতে চাইছি যে ৭৭-এর নির্বাচন তো হলো, তারপর তো বামফ্রন্ট সরকার ক্ষমতায় চলে এলো, এবং তারপর যে পঞ্চায়েতের বিষয়টা এলো, অর্থাৎ সেই নির্বাচনটা সম্ভবত আমার একটু গুলিয়ে গেল হঠাৎ করে, এটা বোধহয় ৭৮-এর বন্যার পর হয়েছিল। না, বন্যার আগে হয়েছিল। বন্যার আগে হয়েছিল, আচ্ছা, বন্যার আগে হয়েছিল। তা ৭৭-এ তারা ক্ষমতায় এসে খুব চটজলদি এই ইলেকশনটা করতে পেরেছিল। এবং এই যে দুটো প্রশ্ন আমার, সেটা হচ্ছে এই ইলেকশনটা যে বামফ্রন্ট করেছিল তাতে মোটের ওপর আমরা আজকাল পঞ্চায়েত নির্বাচন পশ্চিমবঙ্গ এবং ত্রিপুরায় যে মানে দেখি, বা সিপিএম আমলেও, তারপর বিশ্বনাথ দা 2000 সালের পর প্রচুর মানুষ মারা গেছেন, সুতরাং শুধুমাত্র সিপিএম কে প্রোটেক্ট করে আলোচনা করলে আলোচনাটা জমবে না। কিন্তু আপনি যে কথাটা বারবার বলেছেন যে একটা সিপিএম বা একটা বামফ্রন্ট ছিল যারা একটা সময় এই ধরনের ক্ষমতায় থেকেও একটা দুর্দান্ত পঞ্চায়েত নির্বাচন নাকি করেছিল, এবং তারপর পঞ্চায়েতের কাজকর্মগুলো এগিয়ে নিয়ে গেছিল, অর্থাৎ ৭৮ থেকে ৮০-৮০-র মধ্যে। এবং হয়তো রাজীব গান্ধী যখন ৮০-তে একটা পঞ্চায়েতি রাজের কথা ভারতবর্ষে বা তার পরবর্তী সময়ে বলছেন, তার অনেক আগেই এই বামফ্রন্ট সরকার ব্যাপারটাকে আত্মস্থ করতে দেখতে পেয়েছিল। আপনি এই ইতিহাসটা সোশ্যাল সায়েন্সের টেকনিক্যাল টার্মসে বলুন একটুখানি। একদম একদম। দেখো, আমি প্রথমেই বলবো যে ওই যে ৩৬ দফা কর্মসূচি, তাকে কার্যত বেদ বাক্য মেনে মানে একটা সরকার, স্বাধীন ভারতবর্ষে একমাত্র মনে হয় একটা সরকার যে ৩৬টা কর্মসূচি রূপায়ণ করেছিল বলে বলে। প্রথমেই বামফ্রন্ট যে সিদ্ধান্তটা নিয়েছিল যে ক্ষমতাটা রাইটার্স বিল্ডিং থেকে সরিয়ে জেলা, ব্লক স্তর এবং পঞ্চায়েত স্তরে নিয়ে যেতে হবে, সেই কাজের জন্য তারা সেই মুহূর্তে অশোক মেহতা কমিটির রিপোর্ট প্রকাশ পেয়েছে কেন্দ্রের, এবং অশোক মেহতা কমিটি বলল যে ভাই, মুখোশের আড়ালে নয়, মুখোমুখি মানে পঞ্চায়েত নির্বাচন হওয়া উচিত, অর্থাৎ রাজনৈতিক দলগুলোর সরাসরি অংশ নেওয়া উচিত। এর আগে পর্যন্ত পঞ্চায়েত দু একটা নির্বাচন হয়েছে, পশ্চিমবাংলায় 4 স্তর পঞ্চায়েত ছিল বামফ্রন্টের আগে, সেই 4 স্তর পঞ্চায়েত নির্বাচন যে হয়েছিল সেখানে কিন্তু মানে দলহীন পঞ্চায়েত গড়ে উঠেছিল, অর্থাৎ সরাসরি রাজনৈতিক দলে অংশগ্রহণ ছিল না। কিন্তু বামফ্রন্ট সিদ্ধান্ত নিল যে না, মানে আড়ালের থেকে নয়, রাজনৈতিক দলগুলো প্রত্যক্ষ অংশগ্রহণ করুক, বাস্তুঘুঘুর বাসা ভাঙুক, এবং সরাসরি তারা জনগণের কাছে দায়বদ্ধ থাকুক। সেই জায়গা থেকে অশোক মেহতা কমিটির সুপারিশের উপর ভিত্তি করে বামফ্রন্ট ৭৮ সালে পঞ্চায়েত নির্বাচন অনুষ্ঠিত করলো জুন মাসে। কিন্তু মনে রাখবে, একটা পঞ্চায়েত আইনের ব্যাপক সংস্কার করলো ১৯৭৩ সালের পঞ্চায়েত, যে আইনটা সুব্রত মুখার্জি তৎকালীন লোকাল গভর্নমেন্টের মিনিস্টার হিসেবে তৈরি করেছিলেন কিন্তু কার্যকারী করতে পারেননি। সেই আইনকে সংশোধন করে বামফ্রন্ট কার্যকারী করলো পঞ্চায়েত, যেটা আজও পঞ্চায়েত ব্যবস্থা পরিচালনার ভিত্তি। আচ্ছা, বিষয়টা একটা ছোট্ট কথা, একবার সুব্রত মুখার্জি পরবর্তীকালে বোধহয় মমতা ব্যানার্জির রাজ্যে একবার পঞ্চায়েত মন্ত্রীও হয়েছিলেন। সবচেয়ে কনিষ্ঠতম মানে মন্ত্রী ছিলেন সিদ্ধার্থ শঙ্কর রায়ের মন্ত্রী। হ্যাঁ, আবার পরবর্তীকালে যখন হয়েছিলেন মমতা ব্যানার্জির রাজত্বে পঞ্চায়েত মন্ত্রী হয়েছেন। তার মানে আমরা ইতিহাস খুব মানে মাথায় রাখি না, কিন্তু পঞ্চায়েত সম্বন্ধে মানে সিপিএম এর মতো ভালো না হলেও ওনার একটা মোটের উপর জ্ঞান ছিল আর। একদম একদম। মানে আমি তোমাকে একটা উদাহরণ দিতে পারি, সেটা হলো এই আমার এই যে বইটা তুমি আমি জানি না দেখতে পাচ্ছ কিনা। হ্যাঁ, পরিষ্কার দেখতে পাচ্ছি। দেখো, বইটার মধ্যে মুখবন্ধনী দেখো, সুব্রত মুখোপাধ্যায় আছে। হ্যাঁ, দেখতে পাচ্ছি। তার কারণ সুব্রত দা আমাকে রিকোয়েস্ট করেছিল যে তুমি পঞ্চায়েত নিয়ে অনেক কাজ টাজ করো, আমি তোমার একটা বইয়ে মুখবন্ধনী লিখবো, একদম নিজের মানে আমাকে বলেছিলেন। তো যাই হোক, যেটা তোমার নাহলে আমার জীবনে কোনোদিন কোনো রাজনৈতিক নেতাকে দিয়ে আমি কোনো বইয়ের মুখবন্ধনী বা উদ্বোধন কিচ্ছু করি না। আমি কোনোদিন কেউ বলতে পারবে না, একটা সিঙ্গেল ছবি দেখাতে পারবে না যে কোনো বইয়ের আমি উদ্বোধন করিয়েছি। আচ্ছা বিশ্বনাথ, একটা প্রশ্ন খুব করতে ইচ্ছে করছে, যদিও ঘাটলে হয়তো পেয়েও যাবো, কিন্তু তোমার মতো এরকম চলমান এনসাইক্লোপিডিয়া থাকতে আর নেট বা বই ঘাটবই বা কেন? সেটা হচ্ছে ৭৭ সালে যখন বামফ্রন্ট ক্ষমতায় এলো তখন পঞ্চায়েত মন্ত্রী কে ছিলেন? না, তখন বামফ্রন্ট যখন আসছে সেটা তো ইমার্জেন্সি পরবর্তী পিরিয়ডে, তখন রাষ্ট্রপতি শাসন এই রাজ্যে। হ্যাঁ, রাষ্ট্রপতি শাসন রাজ্যে চলছে। তাহলে বামফ্রন্টের প্রথম যে পঞ্চায়েত ৭২ থেকে ৭৭ যদি বলো তাহলে সুব্রত মুখার্জি, মানে আমি তা বলছি না, আমি বলছি ৭৭-এর পর। না না না, এরা তো মন্ত্রিসভার মধ্যে থেকে আসেনি।
হাত বদল হয়েছে রাষ্ট্রপতি শাসন থেকে মানে মন্ত্রিসভা। হ্যাঁ, কিন্তু বামফ্রন্টের কি কেউ ছিল পঞ্চায়েত মন্ত্রী? হ্যাঁ, পঞ্চায়েত মন্ত্রী মানে এইটাই জিজ্ঞেস করছি। একাধিক পঞ্চায়েত মন্ত্রী বিভিন্ন সময় ছিল, মানে বিনয়, না, আমি প্রথম পঞ্চায়েত মন্ত্রীর কথা বলছি। হ্যাঁ, বিনয় চৌধুরী থেকে শুরু করে সূর্যকান্ত মিশ্র পর্যন্ত লম্বা লিস্ট আছে। ও, তার মানে প্রথম পঞ্চায়েত মন্ত্রী হয়তো বামফ্রন্ট সরকারের বিনয় চৌধুরী ছিলেন। হ্যাঁ, তো তারপরে মানে ভুল হলে আমরা সার্চ করে দেখে নিচ্ছি। এটা আমাকে একটুখানি রিচেক করতে হবে, আমি হ্যাঁ। সরি। যেটা তোমাকে বলতে চাই সেটা হলো যে মানে পঞ্চায়েত আইন সংশোধন করে বামফ্রন্ট পঞ্চায়েত নির্বাচন দল ভিত্তিক গ্রহণ করবার উদ্যোগ নিল, এবং ওই পঞ্চায়েত নির্বাচন ৩,২২৭টা গ্রাম পঞ্চায়েতের নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল। 329টা পঞ্চায়েত সমিতি ছিল, আর তখন জেলা কম ছিল, 15টা জেলা ছিল, পরে জেলাগুলো ভাগ হয়। এই নির্বাচন পৃথিবীর ইতিহাসে বিরলতম নির্বাচন হিসাবে কিন্তু আন্তর্জাতিক স্তরের একাধিক গবেষক চিহ্নিত করেছিলেন। এই নির্বাচনটা ভারতবর্ষেরও একাধিক গবেষণামূলক সংস্থা যে নথি রেখে গেছেন, যে নথি মানে যে কোনো লোক দেখতে পারে, আমি কিছু নাম অবশ্যই বলবো, যারা বলেছেন যে প্রত্যক্ষ গণতন্ত্রের দ্বিতীয় কোনো উদাহরণ পৃথিবীতে খুব কম আছে। মানে তারা একদম গ্রিক নগর রাষ্ট্রের প্রত্যক্ষ গণতন্ত্রের অভিজ্ঞতার কথা বলতে গিয়ে বলেছেন, এবং তারা মানে যে ছবি এঁকেছিলেন তার ছোট্ট করে আমি যদি বলি, এবং এই ছবিগুলো কারা এঁকেছিলেন, জি.কে. লিটন এঁকেছেন, অতুল কোহলি এঁকেছেন, শিবায়া অ্যান্ড শ্রীবাস্তব এই নিয়ে বিস্তারিত গবেষণা করেছেন পঞ্চায়েত ইলেকশন ইন ওয়েস্ট বেঙ্গল নিয়ে, মানে তাদের এই ৭৮-এর নির্বাচন নিয়ে। মানে তোমার গিয়ে কল্যাণ চৌধুরী ইপিডাব্লিউতে ডিটেলস তার গবেষণাপত্র প্রকাশ করেছিলেন। এরকম মানে অজস্র গবেষক যারা পঞ্চায়েত নির্বাচন নিয়ে কিন্তু শুধু ইতিবাচক বক্তব্য রেখেছেন তা নয়, ছবির মতন এঁকেছেন তাদের লেখনির মধ্য দিয়ে, যে একটা ভয়মুক্ত, অবাধ, শান্তিপূর্ণ গ্রামীণ নির্বাচন কোন পর্যায়ে হয়। 2,50,00,000 গ্রামীণ ভোটার সেই নির্বাচনে অংশ নিয়েছিলেন, এবং ওনারা এইভাবে বলছেন, আমি আমি বাংলাতে যদি তর্জমা করি তাহলে এরকম দাঁড়ায় যে তারা বলছেন যে গ্রামে তখন বেশিরভাগই মাটির বাড়ি এবং মাটির দেওয়াল, মানে আনইভেন দেওয়াল। তারা বলছেন মানে বাড়িগুলো যেন মনে হচ্ছে একটা ক্যানভাস, মানে তুলি দিয়ে যেন এই ক্যানভাস গুলোকে সাজানো হয়েছে, কোনোটাতে মানে ফুল, কোনোটাতে অন্য কোনো প্রতীক, প্রার্থীর নাম লেখা, মানে যেন মনে হচ্ছে যে প্রত্যেকটা দেওয়াল, বাড়ির দেওয়াল যেন ক্যানভাস। তখন মোটামুটি গ্রামে বিদ্যুৎ সব জায়গায় পৌঁছায়নি, তুমি জানো যে লোক সাধারণত 7টার মধ্যে খাওয়া দাওয়া করে, যারা খুব গরিব ছিল তারা কুপি জ্বালাতো, যারা একটু মানে মানে নিম্ন মধ্যবিত্ত বা মধ্যবিত্ত স্তরে ছিল তারা হেরিকেন জ্বালাতো, আর যারা আর্থিক দিকে বড় মানে সম্পূর্ণ মানুষ ছিল তারা হ্যাজাক জ্বালাতো। তো এই ওরা বলছে যে সাধারণত 7টার মধ্যে গ্রামের মানুষ খেয়ে অভ্যস্ত, কিন্তু এই পঞ্চায়েত নির্বাচনে যে 10 দিন প্রচারের সুযোগ ছিল, বলছেন যে গ্রামের মানুষ উৎসবের মতন রাত্রি 10টা পর্যন্ত প্রচার হতো, সেই পর্যন্ত জেগে থাকতো, এবং কোনো একটা দল যদি কোনো পাড়ার কোনো গলি দিয়ে যেত বলে সব মানুষ তাতে অংশ নিচ্ছে। মানে অনেকটা নদিয়ার চৈতন্যদেব যেমন মানে তা সংকীর্তন করতে বেরোলে আশপাশের লোকও মানে তার সাথে যুক্ত হতেন, সেরকম ছবি এঁকে বলছেন যে মানে একটা গলি দিয়ে যদি কোনো রাজনৈতিক দল প্রার্থীর হয়ে প্রচারে বেরোতেন, আশপাশের লোক সে না জেনে ওই দলের মধ্যে যুক্ত হয়ে যেতেন। প্রকৃত অর্থে গণতন্ত্রের উদযাপন। একটা কথা বলি, এক ছোট্ট 2 মিনিট আর কি, বিশ্বনাথ দাস সময় নেবো না। আমি বলছি যে মানে প্রমোদ দাশগুপ্ত সেই সময় একটা লেখায় বলছেন পঞ্চায়েত ইলেকশন সম্বন্ধে, যে দ্য পঞ্চায়েত ইলেকশন
that was held a few days back in West Bengal has given birth to new inspiration, new enthusiasm, not only in the hearts of the people of the state, but also in the hearts of all left and democratic people of the country. মানে পয়েন্টটা হচ্ছে বিশ্বনাথ দা যে এরকম ভাবে কি করে হঠাৎ একই ভাষায় কথা বলছেন, এটা কিন্তু আমার কাছে খুব দুশ্চিন্তার হয়ে যাচ্ছে বিশ্বনাথ দা। এটা আমি বলিনি, এটা আমি বলি বিশ্বাস। আচ্ছা, আমি দর্শকদের বলছি বা তোমাদের বলছি যে বিশ্বাস করো, আমার একটি কথাও আমার নয়। এই কথাগুলো পঞ্চায়েত নিয়ে সেই সময় যারা গবেষণা করেছিলেন তাদের বইয়ে মানে ছত্রে ছত্রে উল্লেখ করা আছে। কেন বিশ্বনাথ দা, একটু মজার কথাই বলি, আমরা তো আড্ডাই মারছি, মানে ধরুন আজকে তো 27শে মার্চ আর কি, এখন মোটের ওপর রাত 11:30 বেজে গেছে, 12টার দিকে কাঁটা যাচ্ছে। এখন আমাদের এইসব কথা শুনে আবার লোকজন বলবে না তো যে রাত্রি কটার সময় আলোচনাটা করছে রে, এইসব কথা বলছে। মানে পশ্চিমবঙ্গের রাজনীতিতে তো মোটামুটি রাত কটার পর কে কথা বলছে এই দিয়ে বিচার হয় না। আমরা আবার মানে একটুখানি সেই সুখ্যাতি দেখো এই যে বইগুলো যদি আমি তোমাকে দেখাই আমার লাইব্রেরির, তাহলে সেই বইগুলো দেখে অন্তত সেই ভাবনার কোনো সুযোগ নেই, কারণ এগুলো প্রামাণ্য দলিল। এই দলিলগুলোকে তুমি কি করে অস্বীকার করবে? এইবার দ্বিতীয় যেটা বলি, আজকে যখন হিংসা, নির্বাচন মানে হিংসা, নির্বাচন মানে কেন্দ্রীয় বাহিনী, নির্বাচন মানে দাপাদাপি, টাকা পয়সা, প্রশাসনের দাপাদাপি, তোমায় আমি বলছি সেই সময় সাধারণ স্কুল, ভাঙা স্কুলগুলোতে নির্বাচন হয়েছে। মানে এগুলো আমার কথা না, আবারও বলছি মানে গবেষকদের কথা। ভাঙা স্কুলগুলোতে হয়েছে, বলছে যে দুটো জায়গায় দেওয়াল মানে নেই, মানে ধারার বেড়া নেই, ফাঁকা, তার মধ্যেই ভোট নিয়েছে এবং মানুষ লাইন দিয়ে ভোট দিয়েছে। সকালবেলা এসছে, সব বিকালবেলা মানে কাউন্টিং এর পরে গেছে। এবং আজকের দিনে তুমি ভাবতে পারো যে যে স্কুলের মধ্যে ভোট হয়েছে সেই স্কুলেই 5টা পর্যন্ত ভোট হয়েছে, 70% লোক ভোট দিয়েছিল এবং সেই 70% লোক ভোট দেওয়ার পরে সেখানে বসেই ব্যালট পেপারগুলো কাউন্টিং করেছে। মানে স্কুলের চারিদিকে উৎসুক মানুষ, আর একেবারে নীরবে যারা ভোটের ডিউটি করেছেন তারা কাউন্টিং করেছেন। কাউন্টিং এর পরে যে দল মানে যে প্রার্থী জয়ী হয়েছে তাকে গাঁদা ফুলের মালা দিয়েছে, দিয়ে এই পাড়ায় ঘুরিয়েছে মানুষ। স্বপ্নের মতো না, দুটো প্রশ্ন। এক হচ্ছে বিশ্বনাথ দা, তার মানে আপনি প্রামাণ্য কিছু ডকুমেন্ট আছে যে তখন কেউ ব্যালট চিবিয়ে খায়নি, এটা মানলাম, কিন্তু কত আসনে, যেমন আজকের দিনে ত্রিপুরায় পঞ্চায়েত নির্বাচনে বা পশ্চিমবঙ্গের পঞ্চায়েত নির্বাচনে বিপুল আসনে লোকে প্রার্থী দিতে পারেননি। তা সে সময় তো আমরা ধরে নিতে পারি যে বামপন্থীরাও ক্ষমতায় ছিলেন, তারা কত আসনে মানে বিনা প্রতিদ্বন্দ্বিতায় কি বিপুল আসনে জয়ী হয়েছিলেন, নাকি মোটামুটি লড়াই হয়েছিল? অবাক হয়ে যাবে, 60,000 আসনের মধ্যে মাত্র 338টা আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতা হয়েছে, সেগুলো রিমোট এলাকায়। 338, যেটা 0.73% অফ টোটাল সিটস। ফলে তুমি বুঝতেই পারছো যে মানে এটা না মানে বিস্ময়কর। এখন যখন পঞ্চায়েত নির্বাচনে 34% বিনা প্রতিদ্বন্দ্বিতা হয়, এমনকি বাম আমলেও শেষ নির্বাচনে 11% বিনা প্রতিদ্বন্দ্বিতা হয়েছে, তৃণমূলের আমলেও 11%, 12%, 13% চলছে, 34% তো জানি আমরা 18 সালের পঞ্চায়েত নির্বাচনে। এটা মানে আমাদের আলোচনায় আসে না যে প্রথম দুটো পঞ্চায়েত নির্বাচন, দুটো কেন, প্রথম 4টে পঞ্চায়েত নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতার চিত্রটা যদি দেখো, আমি বলছি তোমাকে, প্রথমটা 0.73% বিনা প্রতিদ্বন্দ্বিতা, দ্বিতীয়টা 334টা আসন, 332টা আসন 0.74%, তৃতীয়টাতে একমাত্র একটু বেশি ছিল 88 সালের পঞ্চায়েত নির্বাচনে, যেটা 4200 ছিল। ওই সময় কিন্তু লেফট ফ্রন্টের বিরুদ্ধে অভিযোগ আসতে শুরু করেছে, মানে লেফট ফ্রন্ট আস্তে আস্তে তৈরি হতে শুরু করেছে। কিন্তু প্রথম দুটো নির্বাচন যদি তুমি দেখো তাহলে কার্যত বিনা প্রতিদ্বন্দ্বিতার সংখ্যা নেই। আমি একটা ছোট্ট কথা এখানটা বলেই নি, সত্যি 80-র দশকে তো পড়াশোনাও করেছি, মানে 80-র দশকে আমাদের স্কুল টুলগুলোই যে ধরনের সিলেবাস, যে ধরনের পড়ানো হতো পশ্চিমবঙ্গের সাধারণ বাংলা স্কুলে, তার তুলনা কিন্তু পরবর্তীকালে আমি দেখেছি মানে অনেক মার্কিন যুক্তরাষ্ট্র বা ইউরোপের অনেক স্কুলেও ওই ধরনের গুরুত্ব দিয়ে অত ভালো মাস্টারমশাইরা পড়ানো। এবং বামফ্রন্ট সরকারের সমালোচনাটা করে নেওয়া ভালো যে 90-এর দশকের পর থেকে যখন সৌমিক
ঢুকে পড়েছে আর কি, মানে সৌমিকই দায়ী আর কি বামফ্রন্ট সরকারের এই গোলমালের জন্য, এটা বোঝাই যাচ্ছে। ও স্কুলে টুলে ঢোকার পরই গন্ডগোল, ও এই মানে জন্মানোর পরই পঞ্চায়েত নির্বাচনে বামফ্রন্ট ঝামেলা করেছে। আর এবং এই কারণেই মানে সৌমিক তো একটু কাছাকাছি বামপন্থীদের, তা সৌমিক বামপন্থী নেতাদের মুখ থেকে বিশ্বনাথ দার এই ডেটাগুলো কিন্তু সাধারণত পাওয়া যায় না আর কি। হ্যাঁ, ঠিক ঠিক ঠিক, একদম। আমি নাম ধরেই বলছি, শতরূপরা যখন আলোচনায় বসে অনেক ভালো ভালো যুক্তি দেয়, কিন্তু ওরা পঞ্চায়েতের যে ওদের একটা গর্বের জায়গা ছিল এবং পৃথিবীর ইতিহাসে বিরলতম কিছু মানে দৃষ্টান্ত বামেরা রেখে গেছে, সেটা আমি একদিনও শতরূপের মুখে শুনি না, সুজন চক্রবর্তীর মুখে শুনি না, মোহাম্মদ সেলিমের মুখে শুনি না। এটা কিন্তু লাস্ট যে ব্যক্তি অন্তত কিছুটা বলবার চেষ্টা করেছিলেন তার নাম হলো অসীম দত্ত। উনি মানে লাস্ট ব্যক্তি ছিলেন যিনি অন্তত পক্ষে এই পিরিয়ডটা তুলে ধরবার চেষ্টা করেছেন। পিরিয়ড অ্যাটলিস্ট লেফটের ছিল, যে পিরিয়ডটা লেফট অন্তত পক্ষে তুলে ধরতে পারে মানুষের সামনে। কেন আমি বলছি তোমাকে, এই পঞ্চায়েত নির্বাচন হয়ে গেল, পঞ্চায়েত নির্বাচন এর অনেকে শপথ নেয়নি, তার মধ্যেই বন্যা, ভয়ঙ্কর বন্যা আসলো জুলাই মাসের। ৭৮-এর বন্যা এখন পর্যন্ত দক্ষিণবঙ্গের সবচেয়ে বৃহত্তম বন্যা, যে বন্যাতে প্রায় ১.৫ কোটি মানুষ সরাসরি অসহায় হলো, হাজার হাজার বাড়ি বন্যার জলে উড়ে গেল, মানুষ অসহায়, খাবার পাচ্ছে না। বামফ্রন্টের মানে চেয়ারম্যান প্রমোদ দাস দত্ত নবনির্বাচিত মানে জনপ্রতিনিধিদেরকে অনুরোধ করলেন যে পঞ্চায়েত যেন মানুষের সাথে থাকে এবং পুরো এই কার্ড অপারেশন মানে যে রেস্কিউটা এবং মানে বন্যার ত্রাণ পৌঁছে দেওয়ার দায়িত্ব পঞ্চায়েতের হারে পুরোপুরি দিয়ে দিলেন। এই একটা মানে ত্রাণ দণ্ড থেকে সরাসরি ক্ষমতা পঞ্চায়েত সদস্যদের হাতে তিনি দিয়ে দিলেন। এবং তোমাকে এটাও ডকুমেন্টেশন আছে, ওয়েল ডকুমেন্টেশন একের পর এক, ইনক্লুডিং আমাদের কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রভাত দত্তের মানে ডকুমেন্টেশন আছে যে কিভাবে বন্যার মধ্যে ওই নবনির্বাচিত পঞ্চায়েত যাদের তখনও ট্রেনিং হয়নি, অনেকে শপথ নেয়নি, তারা নিজের জীবনকে বাজি রেখে এবং একে তাকে দিয়ে না, এখন যেমন নেতারা দাঁড়িয়ে দাঁড়িয়ে চেলাগুলো দেয় ওরকম না, নিজে গায়ে গতরে পরিশ্রম করে কিভাবে মানুষগুলোকে উদ্ধার করেছে, খাবার জোগাড় দিয়েছে, বাড়ি ঘর মিনিমাম বসবাসযোগ্য করতে সাহায্য করেছে। এটা পুরো অপারেশনটা 6 মাস ধরে হয়েছে, পঞ্চায়েত দিন রাত একাকার করে। এবং ওই যে বন্যার পঞ্চায়েতের ভূমিকা মানুষ এই প্রথম অনুভব করলো যে আমার পঞ্চায়েত, এই আমার পঞ্চায়েতের কনসেপ্টটা কিন্তু ওই বন্যার মধ্য দিয়ে কিন্তু পঞ্চায়েত নবনির্বাচিত পঞ্চায়েতের সদস্যরা অ্যাকোয়ার করলো বা অর্জন করলো। এই যে ইতিহাসটা যে ৭৮-এর বন্যায় পঞ্চায়েতের ভূমিকা এবং পঞ্চায়েত কি করে মানে আমার বাড়ির লোকজন হয়ে গেল, পঞ্চায়েত সদস্যরা কি করে আমার বাড়ির লোকজন হয়ে গেল, সেই কাহিনীটা, সেই কাহিনীটা কিন্তু এটাও আরেকবার বলছি, স্টুডিওতে কোনো সিপিআইএম দল বা বাম দলের কোনো নেতার মুখ থেকে আমি শুনিনি না। কিন্তু তুমি তো সঞ্চালক, তোমার মন পড়ে, আমি বলছি বিশ্বনাথ দা স্টুডিওতে কিন্তু সত্যিকারের সময় থাকে না, ফলে একটা বক্তব্য হচ্ছে সেলিম বাবুকে আমি ব্যক্তিগতভাবে চিনি না, কিন্তু সুজন দা বা শতরূপ তাদের সঙ্গে তো কথা হয়, তাদেরও কিন্তু একদিন আলোচনা দেখে আপনি প্রশ্ন করবেন না হয় যে তারা কেন বলে না, তখন তাদের উত্তরটা আমাদের নেওয়া আর কি, তারা খুব ভাগ্য পাবে এটা। এরা বেশিরভাগই চ্যানেল আছে, তোমার ওই কথাটা আমি মানতে পারলাম না যে XY মানে যারা আছেন সঞ্চালককে সময় দিল না, ওই অজুহাত হাঁটে না সোশ্যাল মিডিয়ার যুগে, এবং শতরূপ থেকে শুরু করে প্রায় প্রত্যেকেরই সোশ্যাল মিডিয়া তারা আছেন, তাদের নিজস্ব চ্যানেল। ফলে আমি মেনে নিতে পারলাম না তোমার যে সময় পাওয়ার জন্য বলার সুযোগ পান, এইটা আমি বলতে রাখি। কোন একটা জায়গায় অরিয়েন্টেশনের অভাব আছে, কোন একটা জায়গায় সেইটা হচ্ছে যে তুমি নিজেই বললে যে যত দিন গেছে তত কিন্তু বামফ্রন্টের মধ্যে আস্তে আস্তে ক্ষমতার অধীনে থাকতে থাকতে কিছু পরিবর্তন ঘটেছে। এবার তুমি আমায় বলো পরবর্তীকালে এখনকার যেসব নেতাদের কথা তুমি বলছো, ধরে দিলাম শতরূপ, সৃজন, বা আমি ধরে দিলাম সুজন চক্রবর্তী বা মোহাম্মদ সেলিম, এরা তো একটা নির্দিষ্ট সময় অবধি বলে
পঞ্চায়েতের কথা থামিয়ে দিতে পারে না, এই যে ইউটিউব চ্যানেল থেকে বলো বা না যেখানে আমি বলছি তার যে পরের দিকে কিন্তু যথেষ্ট বলতে গেলে নিজেরাও আটকাতে পারে না এই জন্য আমার উত্থাপন করতে পারছে ওখানে একটা অনেক কনফেশন দরকার যে 1988 সালের পরে পঞ্চায়েত আচ্ছা এবার কয়েকটা আগে তথ্য তোমাকে দিয়ে রাখি। প্রথম পঞ্চায়েত নির্বাচনের পরে পঞ্চায়েতের সদস্য কারা হলেন তার সামাজিক স্ট্যাটাস নিয়ে গবেষণা হয়েছে ন্যাশনাল ইনস্টিটিউট অফ রুরাল ডেভেলপমেন্ট থেকে শুরু করে তোমার এসআইটি স্টেট ইনস্টিটিউট অফ পঞ্চায়েত আজকে যেটার নাম রিনেম হয়েছে স্টেট ইনস্টিটিউট অফ পঞ্চায়েত এন্ড রুরাল ডেভেলপমেন্ট, তাদের ওয়েল ডকুমেন্টেশন আছে, তাদের লাইব্রেরিতে যাবে, একেবারে পঞ্চায়েতের সামাজিক আর্থিক স্ট্যাটাস পাবে, কারা নির্বাচিত হয়েছিল সেই সময়। প্রথম পঞ্চায়েত, দ্বিতীয় পঞ্চায়েতে যারা এসেছিল ভূমিহীন কৃষক, রিক্সাওয়ালা, মানে সাধারণ মানে আর্টিজান, সাধারণ শ্রমিক, গ্রামে মানে মানে শ্রমের কাজ করে, ক্ষুদ্র চাষি, প্রান্তিক চাষি, কোন মিডিল চাষিও আসেনি। এই মানুষগুলো পঞ্চায়েতের নেতৃত্ব দিয়েছে। তার ক্লাস ওরিয়েন্টেশনটা প্রথম দ্বিতীয় নির্বাচনে ঠিক ছিল, তৃতীয় নির্বাচনের থেকে কিন্তু একটা মিডিলনেস অফ পলিটিক্স আমরা দেখতে পেলাম। অর্থাৎ বাম তখন 3 দিকে টার্মে এসে গেছে, তখন মধ্যবিত্ত মানে রীতিমতন পঞ্চায়েত ব্যবস্থায় জায়গা করে নিচ্ছে, শিক্ষকরা ব্যাপক পরিমাণে জায়গা করে নিয়েছে, শিক্ষকরা এমন ব্যাপক পরিমাণে জায়গা পঞ্চায়েতে করে নিয়েছে যে মানে স্কুলগুলোতে তারা যাচ্ছেন না, পঞ্চায়েত নিয়ে পড়ে থাকেন, একটু আয়ের উৎস হচ্ছে। একটা সময় গিয়ে বামফ্রন্টের মানে মানে সরি সিপিএম এর সম্পাদক অনিল বিশ্বাস বলছেন যে শিক্ষকদেরকে পঞ্চায়েত ব্যবস্থা থেকে দূরে সরাতে হবে, প্রাথমিক শিক্ষকদের, নাহলে স্কুল আমার নষ্ট হয়ে যাচ্ছে। ফলে ক্যারেক্টার চেঞ্জ হয়েছে। আমি যেটা বলতে চাইছি যে বামফ্রন্টের একটা অনেস্ট কনফেশন দরকার ছিল, অর্থাৎ শতরূপদের, যে ভাই আমরা দুটো টার্মে পশ্চিমবাংলার পঞ্চায়েত নির্বাচন করেছিলাম, যেটা আজকের যে মরুভূমি নির্বাচনের মরুভূমি, তাতে দুটো মরুদ্যান ছিল। এই মরুদ্যান ছিল, আমরা হাত পিটিয়ে বলছি না, এই আন্তর্জাতিক গবেষকরা বলছেন। ফলে এই মডেলগুলো তো আমরা আবার ভালো করতে পারতাম বা করতে পারি, আমরা পারিনি একটা সময় গিয়ে, আমরা ব্যর্থ। কিন্তু আমরা দুটো ভালো পঞ্চায়েত নির্বাচন রেখে এসেছি যেটাকে অনুসরণ করা, তো সেই কথাটা তো অন্তত বলতে পারে, কিন্তু সেই কথাটা বলবার নেই। এবার তোমাকে বলতে চাই যে পঞ্চায়েতটা উঠিয়ে এলো নির্বাচনে, যেটাকে আমি বললাম যে আত্মিকীকরণ করলো ওই বন্যার ত্রাণ এবং বন্যার রিলিফের কাজের মধ্য দিয়ে। সেই পঞ্চায়েত ব্যবস্থাটা বামফ্রন্ট কত সংগঠিত হবে, আজকে ম্যানেজমেন্ট, আজকে এআই নিয়ে কথা বলি, বামফ্রন্ট কতটা কৌশলগত জায়গায় তৈরি করলো একটা সংগঠিত সুসংবদ্ধ পঞ্চায়েত গড়ে তোলবার জন্য, যেটা পরবর্তী সময় বাম মানে রাজীব গান্ধী পর্যন্ত বলছেন যে ভারতবর্ষের সেরা পঞ্চায়েত, মানে মানে বিরোধী হয়ে তিনটে অ্যাপ্রোচ হলো, বাম তিনটে অ্যাপ্রোচের মধ্যে দিয়ে এই রাজ্যে পঞ্চায়েত ব্যবস্থা গড়ে উঠলো, যেটা তৃণমূল কংগ্রেস 15 বছরও ভালোতে পারেনি, যার কাঠামোটা আজও রয়ে গেছে। তার কারণ ও কাঠামোটা এতটাই মজবুত ভাবে তৈরি হয়েছিল। প্রথম যেটা করলো সেটা বামফ্রন্ট ঘোষণা করেছিল ল্যান্ড রিফর্মের দুটো পার্ট ছিল। একটা হলো যে 18 বিঘা যে সেচ সেচ এলাকা 18 বিঘার অতিরিক্ত জমি কারবারি হয়, সেটা এই উদ্বৃত্ত জমিটা জমিন কৃষকদের মধ্যে বন্টন করা। এবার এই কাজটা সহজ কাজ ছিল না, কারণ মানুষ তো ভোট দিয়েছে, কেউ বামফ্রন্ট, কেউ 18 বিঘা বেশি জমি নিয়ে। তাহলে এই মানুষকে মানাবে কি করে? পঞ্চায়েতে দায়িত্ব দিল বিনয় চৌধুরী ভূমি রাজ্য মন্ত্রী, সেই সময় তিনি দায়িত্ব পঞ্চায়েতকে দিয়ে দিন। পঞ্চায়েতে তিনি দায়িত্ব দিয়ে বললেন যে পঞ্চায়েত মানুষের সাথে বৈঠক করবে, আলোচনা করবে, পার্সুয়েশনের কাজ করবে। পঞ্চায়েতের পর দিন এই নবনির্বাচিত সদস্যরা তারা ভূমিকা পালন করে নেগোশিয়েট করতে লাগলো মানুষের সাথে, কোথায় জমি অতিরিক্ত আছে, কিভাবে জমি আছে, কোন জমিগুলো তারা ছাড়বেন এবং সেগুলো কিভাবে ভূমিহীন কৃষকের মধ্যে বন্টন করবে। ভূমি রাজস্ব দপ্তরের আধিকারিকরা উপস্থিত ছিলেন, সিদ্ধান্তের পরে সিলমোহর মেরেছিলেন। বাকি পুরো প্রসেসটা এই পঞ্চায়েত ব্যবস্থা করেছে। এবং দ্বিতীয় জমি সংস্কারের দ্বিতীয় পার্ট ছিল অপারেশন বর্গা, অর্থাৎ যারা ভাগ চাষী
তারা মানে সেইভাবে তাদের অধিকার বলে কিছু ছিল না। না, ভাগ চাষি হলো যে মালিকানার মালিক যে কোনো সময় তাকে উচ্ছেদ করে দিতে পারত, যতটুকু তার পাওয়ার কথা ততটুকু সে পেত না। এই ভাগ চাষির মাধ্যমে ভাগ করে মানে যা আমি চাষ তার অব্যাহতি ভাগ হবে, এবং তুমি আমাকে যে কোনো সময় তুলে দিতে পারো না, এবং তুলে দিলে আমার ওখানে একটা অধিকার থাকবে, জীবন জীবিকার অধিকার থাকবে। এই যে অপারেশন দরকার মাধ্যমে প্রতিষ্ঠা হলো, এখানেও কিন্তু পঞ্চায়েত ভাগ চাষির নাম নথিভুক্ত করান, এই কাজটা পঞ্চায়েতের সদস্যরাই সেদিন করেছিল। এবং কিছু ব্যতিক্রম ছাড়া এই কাজটা যে দক্ষতা সেই নবনির্বাচিত পঞ্চায়েত মানে কাজের জন্য না, হৃদয়টাই বড়। তুমি যদি মানুষের সাথে মিশতে পারো, তুমি যদি হৃদয়ে গিয়ে মিশতে পারো, তাহলে তুমি আমি একটা বড় কাজও করে নিতে পারো। পঞ্চায়েতের মাধ্যমে যে ভূমি সংস্কার হয়েছিল সেটা হলো উৎকৃষ্ট প্রমাণ। এবং দ্বিতীয় অ্যাপ্রোচটা যেটা বামফ্রন্ট নিয়েছিল সেটা হলো ইনস্টিটিউশন বিল্ডিং। তোমার যদি দর্শক শুনে আমি তাদের জন্য বলতে চাই যে এর আগে পঞ্চায়েত বাড়ির থেকে কাজ করতো, অর্থাৎ পঞ্চায়েতের কোনো অফিস ছিল না পশ্চিমবাংলায়। পঞ্চায়েতের প্রধান যিনি থাকতেন তার বাড়িতেই স্ট্যাম্প থাকতো। লোক যদি কোনো শংসাপত্র নিতে হতো মানে প্রধানের বাড়িতে যেতে হতো, তিনি শংসাপত্র দিতেন এবং স্ট্যাম্প মেরে দিতেন। মানে বাড়িটাই ছিল তার, প্রধানের বাড়িটাই ছিল পঞ্চায়েতের অফিস। বামফ্রন্ট সিদ্ধান্ত নিল এই ৩,৩২৭টা গ্রাম পঞ্চায়েত এলাকাতেই 2 রুমের অফিস তৈরি হবে, মাত্র 6 মাসের মধ্যে 2 রুমের অফিস। ৩,২২৭টা পঞ্চায়েত অফিস তৈরি করা, এটা কোন মানে 2 মাসের মধ্যে কার্যত অধিকাংশ জায়গাতে উঠে গেছিল, এবং টোটাল কাজটা 6 মাসের মধ্যে কমপ্লিট করেছিল। এটা একটা ঐতিহাসিক মানে ডেভেলপমেন্ট যে পঞ্চায়েত তার নিজের অফিস পেল 2 রুমে। একটা রুমে অফিসের কাজ পরিচালনা করবে, মানে যেখানে এর আগে কোনো কর্মী ছিল না, একজন চৌকিদার মাত্র ছিল, সে সংযোগ রক্ষা করত। এবার মানে বামফ্রন্ট সিদ্ধান্ত নিল অ্যাপ্রোচে যে আমরা কর্মী নিয়োগ করবো প্রত্যেকটা পঞ্চায়েতে। পঞ্চায়েতের সচিব একজন নিয়োগ হলো, পঞ্চায়েতের সচিব একজন নিয়োগ হলো, একজন লাল নিয়োগ হলো, আর একজন হলো মানে গ্রুপ ডি স্টাফ। এই 3 জনের নিয়োগ এতটাই সুচারুভাবে হয়েছিল, তখন শুধুমাত্র বামফ্রন্টের লোক পেয়েছে এই কথা বলবার কোনো সুযোগ ছিল না, ডকুমেন্টেশন তাই বলে। এবং জেলা স্তরের পরীক্ষার মাধ্যমে কিন্তু এদের নিয়োগ হয়েছিল। প্রথম টার্মে এমন কোনো নিয়োগ হয়নি যে কেউ বলতে পারে যে বামফ্রন্টের কর্মীরাই ওখানে ঢুকেছে। বরঞ্চ আমাদের অভিজ্ঞতাও বলে, আমিও গবেষণার কাজ করেছি, যে পুরনো পঞ্চায়েত কর্মীরা অত্যন্ত দক্ষ ছিলেন এবং অত্যন্ত দায়িত্বশীল মানুষ ছিলেন, পাড়ার প্রত্যেকটা লোক তাদেরকে চিনত। থার্ড যে অ্যাপ্রোচটা বামফ্রন্ট নিল সেটা হলো হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট। ভাই নবনির্বাচিত পঞ্চায়েত যারা এসছে তারা তো সবাই পড়াশোনা করার লোক নয়, তাদের আমাকে শেখাতে হবে, তাদেরকে জানাতে হবে, তাদেরকে অরিয়েন্ট করতে হবে পঞ্চায়েত কিভাবে কাজ করবে, পঞ্চায়েতের আইন কি বলছে, পঞ্চায়েতের সাথে রাজ্য সরকারের সম্পর্ক কি, কেন্দ্রের সম্পর্ক কি, এই সমস্ত বিভিন্ন ডেভেলপমেন্ট প্রোগ্রামগুলো কি আছে, কিভাবে ইমপ্লিমেন্ট হবে, তার ক্রাইটেরিয়া কি। এর জন্য রাজ্য সরকার কল্যাণীতে স্টেট ইনস্টিটিউট অফ পঞ্চায়েত তৈরি করলো, এবং পরবর্তী সময় SIRD স্টেট ইনস্টিটিউট অফ পঞ্চায়েত এন্ড রুরাল ডেভেলপমেন্ট গড়ে উঠলো, যার মাধ্যমে পুরো ট্রেনিং মাস্টার ট্রেনার এরা তৈরি করতে লাগলো, যারা জেলায় জেলায় গিয়ে প্রশিক্ষণ দিতে লাগলো। অর্থাৎ হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট, তার মানে তুমি দেখো একটা হলো ল্যান্ড রিফর্ম অ্যাপ্রোচ, যেটার মাধ্যমে পঞ্চায়েত মানুষের আরো কাছে আসলো ভূমি সংস্কারের মাধ্যমে, এবং গরিব মানুষের জন্য আসলো। দ্বিতীয় যেটা সেটা হলো ইনস্টিটিউশনাল অ্যাপ্রোচ, মানে পঞ্চায়েত যে একটা প্রতিষ্ঠান, তার অফিস, তার স্টাফ নিয়োগ হলো। আর থার্ড হলো রিসোর্স মানে হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্টের জায়গা থেকে যদি দেখো যে উপযুক্ত মানুষ তৈরি করতে হবে, পঞ্চায়েত কর্মীকে তৈরি করতে হবে, পঞ্চায়েতের যারা সদস্য হবে, যারা যাতে পঞ্চায়েত ব্যবস্থা সম্পর্কে অবগত থাকেন, কাজ করতে পারেন, তাদের জন্য প্রশিক্ষণের ব্যবস্থা করা হলো। এই ত্রিফলার মধ্য দিয়ে পঞ্চায়েত ব্যবস্থা কিন্তু আত্মনিকতা একটা প্রাতিষ্ঠানিক রূপ নিল। এই প্রথম যে ঘটনাটা ঘটলো, মানে তুমি তোমার মনে থাকবে না, ৭৭ সালের আগে গ্রামগঞ্জে আমাদের জমি জমা অল্প ছিল, গ্রামের যারা প্রান্তিক কৃষক ছিল, যারা ভূমিহীন কৃষক ছিল,
তাদেরকে বড় কৃষক যারা ছিল, সম্ভ্রান্ত কৃষক যারা ছিল, তাই বলতো, তুই আসিস আমার বাড়িতে। এমনকি রিক্সাওয়ালাকে তুই, যারা আমার বক্তব্য শুনছেন সিনিয়র তারা নিশ্চয়ই বুঝতে পারবেন যে তুই টাকারি করা হতো, যারা কম আয়ের মানুষ ছিলেন, প্রান্তিক আয়ের মানুষ ছিলেন, ভূমিহীন কৃষক মানুষ ছিলেন, সম্মান বলে ছিল না। বামফ্রন্ট সরকার প্রথম সবচেয়ে প্রান্তিক মানুষ, দরিদ্রতম মানুষের সম্মান দিতে পেরেছিল, তুই থেকে তুমি বা আপনিতেই আনতে পেরেছিল। প্রথম একটা মানে রিক্সাওয়ালাকেও আপনি বলানো শিখিয়েছিল বামফ্রন্ট সরকারের প্রথম 10 বছরের মধ্য দিয়ে, এবং পঞ্চায়েত সেখানে লিডিং রোল নিয়েছিল সামাজিক সম্মান মানুষকে দেওয়ার জন্য। এই কথাগুলো তো মানে বাম নেতারা কোথাও আমি বলতে দেখি না। নিজের ধারে নিজে পেটানো হবে, এটা তো করতেন না, কয়েকটা জেনারেশন চেঞ্জ হয়ে গেছে। দুদিন পরে আমরাও মারা যাবো, আমি সিনিয়র হয়ে গেছি। তারপরে আর আজকাল বই পড়ার কারো অভ্যাস নেই, ডকুমেন্টেশন ঘাটার অভ্যাস নেই। ফলে কিছু তো বক্তব্য তোমাকে, তুমি ইতিহাস নিয়ে প্রচুর গল্প শোনাও, ইতিহাস তো বারবার তোমাকে মানে বলতেই হবে যে ইতিহাসের আছে। আর এটা আমি বামফ্রন্টের স্বার্থের জন্য বলছি না, আমি বলছি যখন মানে নির্বাচন মানে হিংসা, নির্বাচন মানে কেন্দ্রীয় সরকারের বা রাজ্য সরকারের লড়াই, মানেই হলো মানে কেন্দ্রীয় বাহিনী, নির্বাচন মানে গুলি বোমা বন্দুক। সেখানে একটা নির্বাচন সেটা কতটা মানুষের অংশগ্রহণের মাধ্যমে হতে পারে, একটা নির্বাচন কতটা মানুষের অংশগ্রহণের মাধ্যমে হয়ে একটা দ্বিতীয় স্তরের সরকার প্রতিষ্ঠা হতে পারে, যদি উদাহরণ থাকে, সেই উদাহরণটা 100 বার বলতে হলে একবারই বলতে হবে। আমি খুব বাড়িয়ে লাভ নেই এটাকে, কারণ এখন তো লোকে খুব বেশি সময় ধরে শোনেন না। আমার মনে হয় বিশ্বনাথদাকে আরো ধরবো এটা নিয়ে। এবার মানে জাস্ট সামারাইজ, আমি বলছি বিশ্বনাথদা, আমাদের তো সব কথাটাই একেবারেই ট্রান্সপারেন্ট। আমি বলছি এই যে ভিডিওটা যদি প্রপারলি সৌমিক রেকর্ড করে, আমার আশা আছে এটা রেকর্ডেড হবে, না হলে তো গেল। যদি রেকর্ড হচ্ছে তাহলে এটাকে বিশ্বনাথদার ফেসবুকে এবং সৌমিকের ইউটিউবে আমরা দিয়ে দিতে পারি। আমি সত্য বললাম, মানে প্রথমত আমি তোমার মানে সবাইকে বলতে চাই যারা শুনবেন, যে এটা এই ভিডিওটা তৈরির একাডেমিক জায়গা থেকে আমি আর বোধময় ঘন্টার পর ঘন্টা আড্ডা দিই। আমরা আড্ডা দেওয়ার প্রসঙ্গে কোনো একদিন উঠে এসেছিল যে পঞ্চায়েত ব্যবস্থার প্রথম যে নির্বাচন, প্রথম বিশেষ করে ৭৮-এর নির্বাচনটা পৃথিবীর বিখ্যাত সব গবেষকদের চোখে প্রত্যক্ষ গণতন্ত্র প্রতিষ্ঠার অন্যতম নিদর্শনে বলে তারা বর্ণনা করেছেন, কিভাবে মানুষের অংশগ্রহণের মাধ্যমে হতে পারে। সময়কে আমি এটা নিয়ে আলোচনা করে বলি যে দেখো এই বইগুলো আছে, এই গবেষকদের বক্তব্য একদম আর্কাইভাল বক্তব্য, ফলে এটা যে কেউ চ্যালেঞ্জ করতে পারেন। এবং আমি তাদেরকে প্রত্যেককে বলবো SIPRD, স্টেট ইনস্টিটিউট অফ পঞ্চায়েত এন্ড রুরাল ডেভেলপমেন্টের পুরো ডকুমেন্টেশন আছে, আপনারা সেখানে যাবেন, লাইব্রেরিতেই পেয়ে যাবেন। এরপরেও যদি কোনো চ্যালেঞ্জ থাকে আমাকে করবেন, কিন্তু মানে একটা অংশগ্রহণমূলক নির্বাচন কিভাবে হতে পারে। আর আজকে বিগত বেশ কিছুদিন বাম আমল থেকেই যে নির্বাচন চলছে, সেটা নির্বাচনের নামে এক ধরনের প্রহসন, এই তফাৎটা বোঝানোর জন্যই আমরা আলোচনা করছিলাম। এবং শুভময় আমাকে রিকোয়েস্ট করেছিল যে ভাই দাদা একচুয়ালি চলুন আড্ডা দিই, সেই আড্ডার পার্ট এর সাথে এই 26-এর নির্বাচনে কাউকে প্রভাবিত করা, কাউকে সন্তুষ্ট বিধান করা, কারো মাইনাস করা, কারো যোগ করা কোনো অভিপ্রায়ের মধ্যে ছিল বিশ্বনাথ। তুমি মোটামুটি যা মাইনাস এবং যোগ করার তোমার অভিপ্রায় ছাড়া তুমি যথেষ্ট পরিমাণে করেছো, আমার সেটা ভালোই লেগেছে। কিন্তু আমার একটা মানে একখান কথা আছে বলে বলি, সেটা হচ্ছে তুমি আমাকে বলো একটা জিনিস, যে সেই সময় দাঁড়িয়ে যে একদম খেটে খাওয়া মানুষ, প্রান্তিক মানুষরা পঞ্চায়েতের প্রতিনিধিত্ব করছে, এবং তাদেরকে একজন সরকার ভাবছে ট্রেনিং দিয়ে আরো যাতে উন্নত করা যায়, যাতে সে মানুষকে পরিষেবা পৌঁছে দিতে পারে, ভাবছে তাদের লেখাপড়া শেখাবে। এই জায়গা থেকে তুমি আমাকে বলো আজকে বাংলার রাজনীতি কোন জায়গায় দাঁড়িয়ে আছে। সেখানে কিন্তু একজন পঞ্চায়েতের লোকে
সে কত ভালো প্রশাসক সেটা বোঝা যায় তার কটি স্করপিও গাড়ি আছে এই সংখ্যাটি। ঠিক। এই রাজনৈতিক যে মানে কি বলবো কালচারেরও তো একটা হ্যাঁ, হ্যাঁ, পরিবর্তন হয়েছে একেবারে আমার মনে সময়ের হয় সাথে যে সাথে। আমি একেবারেই কিন্তু সৌমিক, তাহলে তো এর পরিবর্তন করার জন্য তুমি নির্বাচনে দাঁড়াও। তাহলে আমি আর বিশ্বনাথ দা যেমন এই লাইনে নেই, আমরা কেন নেই? পরিষ্কার আলোচনা করব। আমি জানতাম না এগুলো ভালো করে, আমার তো এটা সাবজেক্ট না, মানে রাষ্ট্রবিজ্ঞান বা সমাজবিজ্ঞান সম্পর্কে বিশ্বনাথ দার একটা সলিড ধারণা আছে। এবং আমরা যারা টেলিভিশনে যাই, জেনারেলি লোকে আমাদের ব্যাপক অশিক্ষিত মনে করে আর কি। এবার যাই হোক, ওটা কিন্তু ঠিকই বলেছি আমি। প্রথম পঞ্চায়েত মন্ত্রী কিন্তু বিনয় চৌধুরী ছিলেন। আমার দৃঢ় বিশ্বাস ছিল তুমি ঠিকই বলছো। হ্যাঁ, মানে আপনি গুগল। আমরা নাকি তাই বলছি, আমি বিশ্বনাথ দার সঙ্গে আলোচনা করে খুব ফ্র্যাঙ্কলি যেটা বলছি সেটা হচ্ছে যে এই আমাদের যে পশ্চিমবঙ্গের যে ফলিত জায়গাটা সমাজবিজ্ঞান বা রাষ্ট্রবিজ্ঞানের, নিশ্চয়ই বিশ্বনাথ দার মতো ভালো বলতে পারেন বা জানেন মানুষ আরো অনেক আছে, আমরা তাদের কাছে পৌঁছতে পারছি না। বিশ্বনাথ দার কাছে পৌঁছতে পেরেছি, বিশ্বনাথ দা অনেক ধন্যবাদ। না, এইটা একটুখানি আমি তোমাদের থেকে নিচ্ছি 1.5 মিনিট। এটা তো যারা শুনবেন তাদের মধ্যে একটা মনে জিজ্ঞেস করবে যে এত সুন্দর একটা মানে মানে ইনিংস শুরু করে বামেরা শেষ পর্যন্ত সেই ইনিংসটা ধরে রাখতে পারলো না কেন? একটা ঝোড়ো ইনিংস শুরু করলো, তারপরে সত্যি ধরে রাখতে পারলো না। সেটার কিন্তু কারণ হলো পার্লামেন্টারি ডেমোক্রেসিতে জয় শেষ কথা বলে। ফলে এই যে একটার পর একটা নির্বাচনে ফেস করতে হচ্ছে এবং মানে জয়ী হতে হবে, এই জয়ী হতে গিয়ে গ্রামের মানে গরিব এবং কম প্রভাবশালী যারা মানুষ ছিলেন, প্রান্তিক মানুষ ছিলেন, তাদের থেকেও অনেক বেশি কাছের পার্টির কাছে চলে আসলেন যারা মধ্যবিত্ত, যারা একটু শিক্ষিত। আর প্রান্তিক মানুষগুলো তারা কিন্তু ডিসিশন মেকিং এ ক্রমশ প্রান্তিক হতে লাগলেন। ফলে এই মানে যে কোনো, আপনারা যারা এলিট থিওরি পড়েছেন, মস্কা মিচেলস, তারা জানেন যে মানে এলিট একটা পর্যায়ে গিয়ে কিন্তু ওরা প্রভাব বিস্তার করবেই। যদি আপনি নন এলিট আর এলিট রাখেন, এলিটদের একটা প্রভাব তৈরি হবেই। ফলে বামফ্রন্ট জয়ী হতে চেয়েছে, ফলে সবাইকে নিতে হবে, আরো এমব্রেস করো, আরো এমব্রেস করো, আরো যুক্ত করো, লোককে যুক্ত করে ভোটের অঙ্কটা বাড়াও। সেটা করতে গিয়ে কিন্তু অনেক মধ্যবিত্ত, উচ্চবিত্ত, কেউ এমনকি বড় মানে একটু ধনী শ্রেণীর মানুষকেও কিন্তু অন্তর্ভুক্ত করলো এবং তারা তখন ডিসিশন মেকিং এর কেন্দ্রে চলে আসলো। আর প্রান্তিক, যার জন্য 2011 বিধানসভা নির্বাচনে আপনারা দেখবেন বেশিরভাগ গরিব গুরব মানুষ কিন্তু তৃণমূল কংগ্রেসকে সমর্থন করেছে। এবং এইখানে একটা বিশ্বনাথ দা, তুমি যেটা তখন বললে যে গ্রামের স্কুল টিচার যারা, সেই স্কুল টিচারদের পঞ্চায়েতে প্রতিনিধিত্ব মারাত্মক পর্যায়ে ছিল, তার একদম মানে আর কি আমি তোমার, হ্যাঁ আমি এটা মানে একদম তথ্য নির্ভর ডেটা আছে আমার কাছে, যে সেই সময় দাঁড়িয়ে আমি একটা ডিস্ট্রিক্ট ধরছি, যে তখনকার অবিভক্ত মিদনাপুরে মানে আর কি প্রতি ফ্যামিলিতে অন্তত একজন করে তিনি স্কুল শিক্ষক মোটামুটি গড়পড়তা দেখতে পাওয়া যায়। এবং সেই ফ্যামিলি থেকে কখনো না কখনো কেউ না কেউ পঞ্চায়েতে প্রতিনিধিত্ব করেনি, এরকম ঘটেই। ঠিক ঠিক। যাই হোক, এই পঞ্চায়েতের সিটের সংখ্যা লক্ষ লক্ষ চলে যাবে সৌমিক, তুমি যা অঙ্ক দিচ্ছ। আমরা যাবে না, সবারই তো বামপন্থী না। আমরা যে জায়গাটায় আমরা শেষের দিকেই যাই, তা আমরা লাস্ট প্রত্যেকে একটা দুটো করে সেন্টেন্স বলে, আমার বক্তব্য হচ্ছে যে আমাদের আলোচনাটায় যেটা ডিকনস্ট্রাক্ট করার দরকার, এই বিনির্মাণ ব্যাপারটা আমি সেই আবার বিশ্বনাথদার কাছ থেকেই শিখেছি। সেটা হচ্ছে আমাদের মতন লোকজন ঢুকে পড়েই তার মানে সিপিএম এর সর্বনাশ করেছে। কিন্তু একই সঙ্গে বিশ্বনাথ দা উল্টোটাও বলা ভালো, যে মানে বামফ্রন্ট আমলে অনেকেই ছিলেন যারা অভিজাত মধ্যবিত্ত পরিবার থেকে এসেও কিন্তু নিম্নবিত্ত মানুষের কথা শুনতে পেয়েছিলেন। স্নেহাংশু আচার্যর মতো মানুষের উদাহরণ, তাদের নাম নিশ্চয়ই থাকবে। ফলে একদিকে যে এলিট রাজনীতি, তার সঙ্গে সাধারণ মানুষের সঙ্গে যোগাযোগ, সব মিলিয়ে সামনের দিনে আমি তো বারবারই ওই স্বপ্ন টপ্ন দিয়ে একটা বেশ কবিতা করে কথা বলতে পছন্দ করি। মানে একটা স্বপ্নের ভোট, একটা স্বপ্নের রাজনীতি, একটা স্বপ্নের পশ্চিমবঙ্গ হতেই পারে কোনো একভাবে। আমি তো দেখো, আমাকে যদি তুমি বলো, আমি ব্যাক টু বেসিকে যেতে রাজি। মানে আমাকে যদি বলা হয়, তাহলে আমি বলবো যে আবার স্কুল বিল্ডিং এ ভোটের কাউন্টিং হবে, সেই আয়োজনটা আবার রাজ্য সরকারের করা উচিত। পঞ্চায়েত নির্বাচনে লোকের সামনে উন্মুক্ত ভাবে ভোটের কাউন্টিং হচ্ছে, সবাই আরেকবার দেখুক। সর্বনাশ করেছে, মানে যে কি হবে বোঝা খুব শক্ত।
এটা 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 দেখে নেওয়া হবে কিনা বোঝা যাচ্ছে না। না, আমি দেখে নেব। আমি বারবার বলছি যে মরুদ্যানটাকে কিন্তু বারবার দেখাতে হবে। না, তার জন্য রাজনৈতিক দলের রাজনৈতিক সদিচ্ছাও থাকতে হবে। হ্যাঁ, সে তো বটে। শুধুমাত্র অতীতকে অনুকরণ না, করতে দেখো গিয়ে আমরা হবে কি না, করতে তার পারি? অতীতের মানুষের যে রাজনৈতিক বোধ, সমাজবোধ এবং জীবনবোধ কোনোটাই যদি এখনকার রাজনৈতিক নেতাদের মধ্যে না থাকে, তাহলে অতীতকে বিনির্মাণ করা সম্ভব না, কিন্তু দেখো আমরা সমাজবিজ্ঞানের ছাত্র হিসেবে কি করতে পারি? আমরা বারবার আয়নাটা ধরতে পারি যে ভাই একটা আয়না আছে তোমার, দেখো এই আয়নাটা ময়লা নয়, এ জং পড়া নয়, এই আয়নায় তোমার ছবি আসতে পারে, দেখো একটু ছবিটা। আজকের এই আলোচনাটা আমি এখানেই মানে আর কি আজকের মতো শেষ করছি, তার কারণ শুভময়দা এবং বিশ্বনাথ দাকে নিয়ে আমি আবার একইভাবে ফিরে আসব, হয়তো রাজনীতির অন্য কোনো একটা অংশ নিয়ে। কিন্তু একটা ছোট জিনিস বলে, গত পঞ্চায়েত ভোটের সময় একটা গান লিখেছিলাম, তার ঠিক দুটো লাইন বলছি। সেটা হচ্ছে নমিনেশন সৌমিক সুর করেই বলো, গান যখন গান তোমার কথা বলে বলা যাবে না, সুর করে বলো। নমিনেশন শুরু হতে 8টা লাশ, ভাঙড় থেকে চোপড়া জুড়ে হারিং সন্ত্রাস, মানুষ সবই দেখছে ঠিক সময় হবে খেলা, উল্টে দেবে ঘট এমন উন্নয়নের ঠেলা, কমিশনের মাথা বলে কিচ্ছু হয়নি ভাগ, ভানুমতির খেলা শুরু, লাগ ভেলকি লাগ। আমরা লাগ ভেলকি লাগের জন্যই অপেক্ষা করব। আমরা বিশ্বনাথ দা আপনাকে মোটামুটি ম্যানেজ করে আজকে ভালো আড্ডাটা হয়েছে। আমরা এই রাত 11টার আড্ডাটা মাঝে মাঝে করতে পারি, এবং পরে দেখি যদি আজকেরটা সাকসেসফুল হয় তাহলে পরে আমরা লাইভে করে গুগল মিটে আরো লোকজনকে নিতেও পারি, আড্ডাটা করতে পারি। একদম। চলো সবাইকে গুড নাইট, সবাই ভালো থাকো। সৌমিক তুমি কিন্তু জানিও যে ব্যাপারটা হলো কিনা। শিওর জানাচ্ছি।